দ্রুত ছুটে গেলাম লাবণীর ঘরের দিকে। গিয়ে দেখলাম লাবণী ঘরে নেই। এরপর দ্রুত আমি ছাদে চলে যাই। কিন্তু দ্রুত ছাদে গিয়ে আমি যা দেখি তাতে একেবারে অবাক হয়ে যাই। দেখলাম লাবণী ছাদের রিলিংয়ের উপর দাঁড়িয়ে, একটু এদিক ওদিক হলেই নিচে পড়ে যাবে। এসব ভাবতে ভাবতেই আস্তে আস্তে ওর কাছে গিয়ে পৌঁছালাম। শহরে দুই সন্তান ও স্ত্রীকে নিয়েই থাকি। আমার এক ছেলে আর একটি মেয়ে। মেয়ে ক্লাস 2তে পড়ে আর ছেলে কেবলমাত্র একটু একটু হাঁটতে শিখেছে। আমি সরকারি চাকরি করি। চাকরির ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয়। এজন্য আমার স্ত্রীর ভীষণ রাগ। তার জন্য বারবার বাড়ি পরিবর্তন করতে মোটেই ভালো লাগে না। কিন্তু কি আর করার, চাকরি টিকে রাখার জন্য তো এতটুকু কষ্ট করাই লাগবে। একদিন সকালে বসে ছাদে চা খাচ্ছি, তখনই হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম স্যার ফোন করেছে। হ্যালো স্যার, কেমন আছেন? এই তো ভালো। তুমি কেমন আছো? ভালো আছি স্যার। তা স্যার এই সময়ে? হ্যাঁ রানা, তোমাকে সিরাজগঞ্জে ট্রান্সফার করা হয়েছে। আগামী মাসে তোমাকে ওখানে যেতে হবে। আবার ট্রান্সফার? কি আর করবে, এটাই চাকরি। আমার বউ তো এবার রেগেই যাবি দেখছি। তা বললে কি আর হয়, স্ত্রীকে বোঝাও। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আমি ফোন রেখেই আমার স্ত্রীকে ডাকলাম। কি বলবে তাড়াতাড়ি বলো, ওদিকে রান্না হচ্ছে, পুড়ে যাবে তো। আসলে বলছিলাম কি, কি বলবে বলো। মানে হলো আমি কি আমতা আমতা করছো, যা বলবা পরিষ্কারভাবে বলো। আমাকে সিরাজগঞ্জ ট্রান্সফার করা হয়েছে। হয়ে গেল আবার সেই ঝামেলা। 1-2 বছর পর পর ওই ঝামেলা শুরু হয় তোর। ও আমাকে এক বোঝা কথা শুনিয়ে চলে গেল। সব কিছু মেনেই চলতে হচ্ছে। এদিকে বউয়ের ঝাড়ি আর ওদিকে চাকরি। এরপর কাপটা টেবিলের উপর রেখেই রুমে চলে এলাম। রাতে খাবার শেষে বিছানায় শুয়ে আছি। তখনই সে বলল, তা কবে যেতে হবে শুনি? বলল তো আগামী মাসেই। ঠিক আছে। এভাবে দেখতে দেখতে চলে গেল একটি মাস। সে জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছে, আমি বিছানায় বসে আছি। ওগো চলো চলো, তাড়াতাড়ি সময় থাকতেই ট্রেন ধরতে হবে। এবেলা ট্রেন মিস করলে আজ আর যাওয়া যাবে না। এরপর সব কিছু নিয়ে দ্রুত স্টেশনে চলে আসলাম। এসেও ট্রেনে উঠে পড়েছি। প্রথমে ভাবছিলাম যে ট্রেনের কোনো টিকিটই পাবো না। ট্রেন মাস্টারের সঙ্গে যোগাযোগ করে অনেক কষ্টে মিলল একটা টিকিট। এভাবেই ট্রেন দিক দিক করে চলতে লাগলো। আমার মেয়ে জানালায় দাঁড় হয়ে আছে, বাইরের সব দৃশ্য দেখছে। আর ছোট ছেলেকে আমাদের মাঝখানে নিয়েই চলেছি পথ। কেমন জানি আজকে আমাকে ভালোই লাগছে না। তারপরও আমার কী বা করার। সিরাজগঞ্জ স্টেশনে এসে পৌঁছালাম বিকাল 5টায়। সেখানে আগে থেকেই একটি বাড়ি ঠিক করে রেখেছিলাম। এরপর একটা সিএনজিতে করে ওই বাড়ির সামনে চলে আসলাম। বাড়িটা অনেক পুরনো, তবে পুরনো হলেও পরিবেশটা অনেক সুন্দর। চারপাশে নানান গাছপালা, এইসবের মাঝে পাখিদের আনাগোনা যেন আরও মুগ্ধ করে তুলছে। এরপর রুমের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই বেশ অবাক হলাম দুজনেই। কারণ বাইরে থেকে যতটা পুরনো মনে করছিলাম ততটা না, ভিতরটা অনেক সুন্দর। এত সুন্দর বাড়ি আমাকে এত কম টাকায় দেবে ভাবাই যায় না। উপরতলায় কেউ থাকে না, কিন্তু আমাকে বাড়িটা ভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালা বলেছে উপরের একটা রুম আছে, ওই রুমটা যেন আমি না খুলি। যদিও তার কথাটা শুনে আমার একটা খটকার মতো লেগেছিল, তারপরও এত সুন্দর বাড়ি এত কম টাকায় ভাড়া পাওয়া ভাগ্যেরই ব্যাপার ছিল। সে কারণে চলে আসলাম। এরপর দুজনে বিছানায় বসে পড়লাম। ছেলেটা আমার ঘুমোচ্ছে, আর মেয়েটি আনন্দ যেন গোটা বাড়ি ঘুরে বেড়াচ্ছে।
তখনই বাবুর মা আমাকে বলল, তুমি এখানে বসে রেস্ট নাও, আমি দেখি কিছু রান্না করা যায় কিনা। না না, এখন আর রান্না করার প্রয়োজন নেই, তুমি বসো, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। এরপর আমি বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। একটু দূরে যেতেই ছোট একটা চায়ের দোকান চোখে পড়ল। দোকানের সামনে যেতেই তিনি আমাকে বলল, কি মশাই, আপনাকে তো এর আগে কখনো দেখিনি, কোথায় থাকেন? আসলে চাকরি সূত্রে আজই আমি এখানে এসেছি, তাই না চেনাটা স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, তা কোথায় উঠেছেন? এই যে সামনের মোড়ে ভবন ভিলাজে উঠেছি। ভবন ভিলাজের নাম শুনতেই লোকটি কেমন যেন আচমকে গেল। পাশে বসে আছে একজন বৃদ্ধা, তিনি এতক্ষণ আমাদের কথায় চুপ করে শুনছিলেন। হঠাৎ উনি বললেন, ওখানে উঠেছো কেন? না, বাড়িটা ভালো আর ভাড়াটাও একটু কম, আর তাছাড়া এখান থেকে অফিসটাও একটু দূরে নয়, তাই আর কি ওখানে উঠলাম। কেন, কোনো সমস্যা আছে নাকি? বৃদ্ধা লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, না বাবা, কোনো সমস্যা নেই, তারপরও একটু সাবধানে থাইকো, আর কোনো প্রয়োজন হলে আমাকে খবর দিও। জি জি, অবশ্যই জানাবো, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আমি কিছু খাবার নিয়ে দোকানদারকে টাকা মিটিয়ে চলে এলাম বাড়ি। সন্ধ্যায় ঘরে বসে আছি, তখনই অফিস থেকে কল এলো। কি বাবু, কোনো অসুবিধা হচ্ছে নাকি? না স্যার, সব ঠিকঠাক। বেশ বেশ, তাহলে আপনি রেস্ট নিন, আগামীকাল থেকে অফিসে আসবেন। ওকে স্যার। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আমি, আমার ছেলে আর আমার স্ত্রী সহ তিনজনে এক খাটে থাকি, আর মেয়ে পাশের রুমে শুয়ে আছে। মাঝরাতে হঠাৎ লাবণী দুঃস্বপ্ন দেখে উঠে পড়ে। ঘুম থেকে উঠে লাবণীকে অনেক পিপাসা লাগে, সেজন্য সে পানি খেতে চলে যায়। ঠিক তখনই শুনতে পায় ছাদের উপর থেকে কে যেন লাবণীর নাম ধরে ডাকছে। লাবণী, লাবণী। কণ্ঠটি ঠিক লাবণীর মায়ের মতো, সেজন্য সে ডাক শুনে সেদিকে যাচ্ছিল। লাবণী যতই কাছে যাচ্ছে ততই যেন জোরে জোরে নাম ধরে ডাকছে। লাবণী, 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 লাবণী। এক পর্যায়ে লাবণী সবকিছু স্বাভাবিক ভেবেই সে রুমের দিকে চলে গেল। সে দরজার সামনে এসে দেখল ঘরের দরজাটি তালা দেওয়া। লাবণীর মনে হয় সে সময় তেমন কোনো হুঁশ ছিল না। সে পাশে পড়ে থাকা একটি পাথরকে দেখতে পায়, আর সে পাথরটি নিয়ে দরজার তালা ভাঙানো শুরু করে দেয়। কয়েক বাড়ি দিয়েই তালাটি ভেঙে ফেলল। লাবণী যেই না ঘরের ভিতরে ঢুকতে যাবে, ঠিক তখনই তার মা দরজা ভাঙানোর শব্দ শুনে সেখানে চলে আসে আর লাবণীকে ডাকতে থাকে। লাবণী, লাবণী, মা কোথায় তুই? লাবণী। মায়ের ডাকে তখনই যেন লাবণী হুঁশ ফিরে পেল। আমি এখানে কিভাবে এলাম, আর এখানে করছি বা কি? তখন লাবণী ভয়ে গা শিউরে উঠেছে। কি হয়েছে মা, তোকে এমন ভীতু দেখাচ্ছে কেন? জানি না মা, আমি উপরে কিভাবে এলাম, আমার তো কিছুই মনে পড়ছে না। লাবণীর মুখে এমন কথা শুনে ওর মা চিন্তিত হয়ে পড়ল। এরপর লাবণীকে কিছু বুঝতেই দিল না। কিচ্ছু হয়নি মা, তুই ঘুমের মধ্যে হয়তো হেঁটে চলে এসেছিস, এটা কোনো কিছুই না, চল ঘুমাবি চল। এরপর দুজনই ওখানে আর এক মুহূর্ত দেরি না করেই ঘুমাতে চলে গেল। পরদিন সকালে গতকাল ঘটে যাওয়া সব ঘটনা সে আমাকে খুলে বলল। কথাগুলো শুনে আমিও বেশ চিন্তিত হয়ে পড়লাম। এরপর খেয়াল করলাম আমারও ছোট ছেলেটা যেন কার সঙ্গে কথা বলে। তাকে দেখলে মনে হয় সে কারো সঙ্গে কথা বলছে, হাসছে, কিন্তু তার তেমন বয়সই হয়নি কথা বলার মতো। এত কম বয়সে কথা বলা, কখনো সে বারান্দায় খেলে, কখনো আবার
ছাদেও চলে যায়। কিভাবে সম্ভব কিছুই বুঝতে পারছি না। সেদিন রাতে আমার কোনো ঘুম আসছিল না। এসব ভুতুরে অদ্ভুত কাণ্ড আমাকে চিন্তিত করে রেখেছে। কি হচ্ছে এসব? ভূত? আরে না, ভূত বলতে আবার কিছু আছে নাকি? কিন্তু যা ঘটনা ঘটছে এটাকেই বা কি বলি? যা কিছু ঘটছে তা তো চোখের সামনেই ঘটছে, এসব তো আর মিথ্যা না। এসব ভাবতে ভাবতেই ঘর ছেড়ে বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে দেখি লাবণীর ঘরের দরজা খোলা। দ্রুত ছুটে গেলাম লাবণীর ঘরের দিকে। গিয়ে দেখলাম লাবণী ঘরে নেই। এরপর দ্রুত আমি ছাদে চলে যাই। কিন্তু দ্রুত ছাদে গিয়ে আমি যা দেখি তাতে একেবারে অবাক হয়ে যাই। দেখলাম লাবণী ছাদের রিলিংয়ের উপর দাঁড়িয়ে। একটু এদিক ওদিক হলেই নিচে পড়ে যাবে। এসব ভাবতে ভাবতেই আস্তে আস্তে ওর কাছে গিয়ে পৌঁছালাম। রিলিংয়ে দাঁড়িয়ে সে কেমন যেন সুরে সুরে গান গাইছিল। লাবণী, মা লাবণী, নিচে নেমে আয় মা। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? পড়ে যাবি। এরপর আমি চুপি চুপি ওর কাছে যেতেই অজ্ঞান হয়ে যায়, আর আমি ওকে ধরে ফেলি। পরের দিন বিছানায় বসে শুধু এটাই ভাবছি, এসব কি হচ্ছে আর এসব কিভাবে আমি রোধ করব, কি করব তা শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে। কিছুই বুঝে উঠতে পারছি না। তখনই মনে পড়ে যায় ওই বৃদ্ধার কথা, আর এক মুহূর্ত দেরি না করে ওই বৃদ্ধার কাছে চলে গেলাম। ওনার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে উনি বলতে লাগলো, পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে গিয়েছে। তোমাদের ওই বাড়িতে থাকা আর ঠিক হবে না। ওই বাড়িতে অশুভ আত্মার বসবাস। আর তোমার মেয়ের উপর অশুভ আত্মা ভর করেছে। সে তোমাদের ও বাড়িতে থাকতে দেবে না। কিন্তু আমাদের ভুলটাই বা কি? আর কেনই বা আমাদের সঙ্গে এমনটা হচ্ছে? ওই বাড়িটা প্রায় 20 বছর আগে একটা জমিদার বাড়ি ছিল। জমিদারের একটা মেয়ে ছিল। মেয়েটা বিদ্যা প্রতিবন্ধী ছিল। মেয়েটা পাগলের মতো আচরণ করত। এই জন্য তার মেয়ে ও স্ত্রীর উপর অনেক নির্যাতন করত। এক সময় স্ত্রী এসব সহ্য করতে না পেরে তার সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলে। আর সেও এই কষ্ট সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই ওই বাড়িতে এমন আশ্চর্যজনক কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। তার কিছুদিন পর জানা যায় জমিদার এক অজানা কারণে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তারপর থেকে ওই বাড়িটাতে আর কেউ থাকতে পারে না। এই রকম ভয়ঙ্কর কার্টুন ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তোকে বললাম না, যদি চাচুর মাছ ধরার আনন্দটা নষ্ট হয়ে যায়? সেদিন আর কথা না বাড়িয়ে বাসায় চলে এলাম। এরপর বেশ কয়েকদিন লক্ষ্য করলাম চাচু প্রতি মাঝরাত্রে ঘুম থেকে উঠে একা একা কোথায় যেন চলে যায়। তাই একদিন আমি মাঝরাতে টের পাই আর চার চোখে ফলো করি। আর তখন পিছন থেকে উকি মেরে দেখলাম গত সপ্তাহে যে দিঘিতে মাছ ধরেছি চাচু ওই দিঘির দিকেই যাচ্ছে। যেন অশুভ কিছু একটা হতে চলেছে। তার পিছু পিছু দিঘির কাছে গিয়ে যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম চাচু মাটিতে শুয়ে আছে আর তার পাশে বসে আছে এক ডাইনি।